রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে রুমালের সেলাই খুলছে চম্পা। তার প্রিয় ব্যক্তিকে যখন দেওয়ার অধিকার নেই, তাহলে এসব রেখে কী হবে? খুব যত্ন করে সে এগুলো বানিয়েছিল। সেলাইয়ের প্রতিটা ফোরে ছিল নিত্য নতুন অনুভূতি গাঁথা, যা সে সায়ের নামক পুরুষটির জন্য রেখেছিল। কিন্তু সে পুরুষ যে আজ অন্য কারো দখলে, অন্য কারো হাসিতে এসে তৃপ্তি পায়, অন্য কাউকে নিয়ে ভাববে। আগে যদি জানতো এই পুরুষটা তার হবে না, তাহলে কোনো অনুভূতি সে জমিয়ে রাখতো না, দিত না ওই পাষাণ পুরুষকে মন। সায়ের পরীকে বিয়ে না করলে হেরেনা কিছুতেই সায়েরের কাছে চম্পাকে বিয়ে দিতেন না। দেখতে শুনতে তো মেয়েটা কম নয়, কোমর ছড়ানো ঘন চুল, ডাগর ডাগর চোখ, কি সুন্দর চেহারা। এমন সুন্দর মেয়েকে তিনি অর্থহীন এতিম ছেলের কাছে কেন বিয়ে দিবেন? তার মেয়েকে তিনি আরও বড় ঘরে বিয়ে দিবেন। তবে যখন সে শুনেছে সায়ের জমিদারের মেয়েকে বিয়ে করে ঘরে তুলছে, তখন থেকে হিংসায় জ্বলে যাচ্ছেন। রূপবতী পরীকে তা সহ্য হচ্ছে না, তাই তিনি খুশিনার সাথে তেমন কথা বলেন না। কেননা খুশিনা খুব বড়াই করেন পরীকে নিয়ে। হেরেনার মেয়ের থেকে দ্বিগুণ সুন্দরী মেয়েকে ঘরে তুলেছে সায়ের। এজন্য দুজনের মধ্যে চলে কথার প্রতিযোগিতা। চামেলি মাটিতে পা ছড়িয়ে বসে বোনের কাণ্ড দেখছে। সে ভালোবাসার অর্থ বোঝে না বলেই বোনের কষ্ট বুঝতে ব্যর্থ, তাই চেয়েছে দেখছে শুধু। পরীদের বাড়িতে থেকে সে এসেই গল্প বলেছে পরীর বাড়ি সম্পর্কে। চম্পা শুধু শুনছে। বারান্দায় মাটির তৈরি সিঁড়িতে চম্পা আর বারান্দার মেঝেতে চামেলি বসে আছে। পরী সেখানে আসতে চামেলি খুশি হলো, তবে চম্পা পরীর উপস্থিতি পেয়ে নিজের কাজ করতে লাগলো। পরী কিছুক্ষণ চম্পার দিকে তাকিয়ে থেকে চামেলিকে বলল, ঘরে একা একা লাগছিল, তাই তোমার কাছে ফুপু পাঠালেন। চামেলির বদলে চম্পা বলল, কেন, সেহরান ভাই নাই? না, উনি তো বাজারে গেছেন, আসতে দেরি হবে। পরীর মুখে উনি শব্দটা শুনে মৃদু হাসলো চম্পা। চামেলি উঠে এসে পরীর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। পরীকে চৌকির উপর বসিয়ে নিজেও বসলো। তারপর বলল, নতুন ভাবি, আপনার লগে কথা কই না, আপার মন ভালো না। দেখো না, সেহরান ভাইয়ের লইগা রুমাল বানাইছে, এখন আবার খুলতেছে। ওনার জন্য রুমাল বানিয়েছে কেন? পরী বুঝেও না বোঝার ভান করলো, যাতে চামেলি সব বলে। আর কইও না নতুন ভাবি, খুশিনা ফুপু মারে কত করে কইল সেহরান ভাইয়ের লগে আপারে বিয়ে দিতে, কিন্তু মা তো রাজি হয় না। আপা সেই আশায় রুমাল বানাইলো, কিন্তু দেখো শেষমেশ তোমারে ভাই বিয়া করে আনলো। আর যদি আপার লগে বিয়া হইতো, তাহলে কি তোমার মতো সুন্দর ভাবি পাইতাম? খিলখিল করে হেসে ওঠে চামেলি। পরে আগেই বুঝেছিল চম্পা সায়েরকে পছন্দ করে, কিন্তু সে পুরোপুরি জানে না। যদি হেরেনার মত থাকতো, তাহলে হয়তো পরীর জায়গায় চম্পা থাকতো। পরে সারা ঘরে চোখ বুলিয়ে দেখে একটা ছেলের ছবি আর কিছু পোস্টার টাঙানো। পরে জিজ্ঞাসা করে, এসব কার ছবি? চামেলি যেন আকাশ থেকে পড়লো, মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ গো, হেরেছিল তুমি? সলমান শাহ অনেক বড় নায়ক। হ্যাঁ, নায়ক? পরী ঠিক বুঝলো না। ঘরবন্দি থাকাতে এসবের সাথে পরিচিত না সে, তাই বিখ্যাত নায়ককেও চিনতে পারলো না। চামেলি আবার বলল, হ্যাঁ নতুন ভাবি, আমি আর আপায় প্রতিদিন সন্ধ্যার সময় টুনিগো বাড়িতে যাইয়া টেলিভিশন দেখি, তুমি দেখবা? না, আমি দেখবো না, রাতের বেলা ফুপু বের হতে বারণ করছে। ও, তুমি তো নতুন বউ, আহো আমরা তোমার ঘরে যাই, দেখি শাওরান ভাই আসছে নাকি। চামেলি গান ধরল, উত্তরের ভয়ঙ্কর জঙ্গলে দক্ষিণে না যাওয়ায় মঙ্গল পূর্ব পশ্চিম দুই দিগান্তের নদী। চামেলি নাচতে নাচতে যেতে লাগলো, আর পরী হেঁটে হেঁটে। মেয়েটার দুরন্তপনা দেখে ভালোই লাগে পরীর, কিন্তু চম্পার জন্য খারাপ লাগছে। সন্ধ্যার পর বাড়ি ফিরল সায়ের। পরী মাগরিব নামাজ শেষ করে বসেছিল, একাই ছিল। ফুপু পাশের বাড়িতে খোশ গল্প করেছেন। চামেলি চম্পা টেলিভিশন দেখতে গেছেন। পরী ঘরে সম্পূর্ণ একা। দরজার ঠকঠক আওয়াজ শুনে পরী দরজা খুলল। সায়ের পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। পরী খেয়াল করছে আসার পর থেকে সায়ের কেমন যেন আচরণ করছে। পরীর থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করছে। কোনো কারণে সায়ের এরকম করছে, পরী তা ভেবে পাচ্ছে না। এত খারাপ লাগছে পরীর, কেননা এই পুরুষটি যা তার ভীষণ মনে ধরেছে। সেই প্রথম দিনে সম্পনের নৌকাতে দেখা হয়েছিল, সেদিন থেকে সায়েরের কথাগুলো শ্রুতিমধুর মনে হতো পরীর কাছে। এত সুন্দর আর গুছিয়ে বোধহয় কেউ কথা বলতে পারে না। ক্ষণে ক্ষণে যখনই পুরুষটার সাথে দেখা হতো, তখনই সে আবারও পরীকে মুগ্ধ হয়ে দেখত। আর আজ সেই পুরুষ পরীর স্বামী। স্বামীর অবহেলতা তো প্রতিটি নারীর ব্যথিত করে, সেজন্য পরীর মনটা ভীষণ ব্যথিত। কাল থেকে সায়ের কোনো কথাই বলেনি পরীর সাথে। পরী কিছু জিজ্ঞাসা করলে জবাব দিয়েছে শুধু, এর বাইরে একটা কথাও বলেনি। পরনের পাঞ্জাবি খুলে একটা গেঞ্জি পরেছে সায়ের। পরী তাকিয়েছে সায়েরের দিকে। নিজেকে পরিপাটি করে পিছন ফিরতেই পরীর চোখে চোখ পড়ল। সাথে সাথে চোখ ফিরিয়ে নিল সে। বাইরে যাওয়ার জন্য পা বাড়াতে পরী বলে উঠল, কোথায় যাচ্ছেন? সায়ের না তাকিয়ে জবাব দিল, কাজ আছে, আমাকে একা রেখে যাবেন না। থমকে দাঁড়ালো সায়ের। পিছন ফিরে বলল, ফুপু নেই, পাশের বাড়িতে গেছে, আপনি একা থাকতে ভয় পান? পরী কয়েক কদম এগিয়ে গেল। সায়েরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, সূর্যাস্তের পর হৃদয়ের একাকিত্ব বাড়ে, তখন মানুষ সুখ
একটা হৃদয়ের খোঁজে, তার হৃদয়কে বাঁধার জন্য, একাকিত্ব দূর করতে। ভয়ের থেকে মানুষের একাকিত্ব বেশি ভোগে। আপনি কি আমার একাকিত্ব বোঝেন না? এবার পরীর চোখে চোখ রাখলো না সায়ের, তবে চোখ দুটো অনেক কথা বলতে চাইছে। নিজেকে সংযত করে সায়ের চলে গেল, বাইরে গেল না। পরি বলল, কিছু বলবে না? এবার সাহেব মুখ খুলল, কণ্ঠে গাম্ভীর্যতা এনে বলল, আমার জন্য একাকিত্ব ভোগ করতে হবে না আপনাকে। যেখানে আমি আপনার যোগ্য নই, সেখানে আমার জন্য আপনি নিজেকে দুর্বল করবেন না। যদি কখনো আফসোস হয় তাহলে বলবেন, আমি সরে যাব আপনার পথ থেকে। পরীর মনের জানলা দিয়ে যে সায়ের কিছু শুনেছে, তাহলে কি রূপালীর বলা কথাগুলো সায়ের শুনেছে? তাই হবে, না হলে সায়েরের এত পরিবর্তন হতো না। বাড়ি থেকে আসার আগে রূপালী পরীকে কিছু কথা বলে। সায়ের ছোট ঘরের ছেলে, পরীর যোগ্য না, বামুন হয়ে চাঁদে হাত দিয়েছে, এমনকি অনেক আফসোস করেছিল। কিন্তু পরি যখন একটা জবাব দিয়েছিল, যদি টাকা পয়সা সুখ দিত তাহলে তুমি কেন সুখী হলে না আপা? রূপালী তারপর আর একটা কথাও বলেনি। সায়ের বোধহয় অর্ধেক কথা শুনে এসব বলেছে। আমার মনে পথে যে একবার আসে তার ফিরে যাওয়ার পথ নেই। আপনি ফিরবেন কীভাবে? সায়ের জবাব দিল না। পরির সঙ্গে বেশিক্ষণ কথা বলে নিজেকে সংযত রাখা অসম্ভব, তাই পরীর থেকে সরে গিয়ে পালঙ্কে বসলো। পরি এগোলো না সায়েরের দিকে। সে ভাবলো, রূপালীর মাথা খারাপ বলে কি সায়েরকেও মাথা খারাপ করতে হবে নাকি? রূপালী সবসময় পরীর সুখ চেয়েছে বিধায় এসব বলছে। পরি তখন ভেবেছিল সে নিজের বোনের সুখকে দেখিয়ে দেবে বোনকে, কিন্তু সায়ের নিজেই তো বুঝতেছে না কিছু। পরি এগিয়ে গেল জানলার দিকে, হাত বাড়িয়ে খুলে দিল জানলা। হুড়মুড়ে বেলি ফুলের সুবাস ঘরে এসে ঢুকলো। পরি পেছনে ফিরে সায়েরের দিকে তাকালো। শুয়ে আছে সায়ের, অস্থির চিত্তে নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে আবারও জানলা দিয়ে বাইরে তাকালো। ঈশার নামাজ পড়ে শুয়ে পড়ল পরি। সায়ের আগেই ঘুমিয়েছে। ফুপু বলে গিয়েছিল সায়ের এলে যাতে ওরা খেয়ে শুয়ে পড়ে, তার আসতে দেরি হবে। পরি খাওয়ার জন্য সায়েরকে ডাকলো এবং নিজেও খেলো না। অর্ধেক রাত এপাশ ওপাশ করে কাটালো। সকালে সায়েরের আগে ঘুম থেকে ওঠে। কালকে যে একটা কাজ জোগাড় করেছে গ্রামের মাতব্বর সায়েরকে বেশ পছন্দ করে। তিনি তার আড়তের কাজ করতে বলেছেন সায়েরকে। আজকে সেখানে যাবে সায়ের। পরি উঠে ফুপুর কাছে গেল। কাজ না পারলে কিছু কিছু সাহায্য করেছে। রান্না করেছিল পরি। তখনই একজন বৃদ্ধা মহিলা এলেন আজাহারি করতে করতে। খুশিনে দৌড়ে গেলেন উঠোনে, আর পরি বসে রইল। মহিলাটি চিৎকার করে বলতে লাগলো, সেহরান কই, ওর বউ কই? সায়েরও সেখানে ছিল। বাড়ির সকলে উপস্থিত। মহিলাটি কাঁদছে আর বলছে, হ্যাঁ রে সেহরান, কোন অপয়া মাইয়ে ঘরে তুলি যে কিনা আমার পোলাটারে খাইয়া দিল? কথাটা বুঝলো না সায়ের, তাই জিজ্ঞাসা করলো, কি হয়েছে চাচি? কিছু হয়নি। তোরে আর তোরে বউরে এখন আমার আইন না, আমার পোলা মইরা গেল। অলক্ষী মাইয়া আইতে আমার পোলারে খাইলো। তুই থাকবি কেমনে? তোরে খাবো দেখিস। সায়েরের মনে পড়ে গেল, এই চাচির ছেলে গাড়ি করে পরীকে প্রথম এই বাড়িতে এনেছে। ছেলেটা মরে গেছে। সে বলে, আপনার ছেলে মারা গেছে কখন? কাল রাতে ভালা পোলা ঘুমাইলো আর সকালে উঠলো না। এখন বউ পোলাপান খাইব কি? আর তোর বউয়ের লইগে হয়েছে অলক্ষী, এই সংসার টিকবো না শেহরান, টিকবো না। সায়ের ধমকে মহিলাটি বের করে দিলেন। অতঃপর নিজের ঘরের দিকে গেলেন। দরজায় দাঁড়িয়ে আছে পরি। ছলছল নয়নে সে সায়েরের দিকে তাকিয়েছে, তবে সেখানে না দাঁড়িয়ে ঘরের ভেতরে চলে গেল। সায়ের বুঝে গেল এতক্ষণ সব কথাই পরির কানে গিয়েছে। সে দ্রুত ঘরে গিয়ে পরির হাত টেনে ধরল। পরি কাঁদছে দেখে ওকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। নারী যখন খুব বেশি কষ্ট পায় তখন কাঁদার জন্য একটা বুক খুঁজে, যেখানে নিজের সব কষ্ট ঢেলে দিতে পারে, অশ্রু বিসর্জন দিয়ে ক্ষান্ত হতে পারে। একটা বিশ্বাসী স্নিগ্ধ মানুষের বুকে অশ্রু ঢাললেই পারলে যে নারীর কষ্ট লাঘব হয়। তেমনি পরি নির্ভয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে সায়েরের বুকে। সায়ের দু হাতে আগলে ধরেছে তার অর্ধাঙ্গিনীকে। মহিলাটির কথায় পরি খুব কষ্ট পেয়েছে। খারাপ লাগারই কথা। সবেমাত্র বিয়ে হয়েছে, এখনও সংসার পাতানো হলো না, তার আগে ভাঙার কথা বলছে। একটা সুখী সংসার কেমন হয় তা পরি সোনালির সেই খাতায় পড়েছে। কিভাবে সোনালি রাখালের সাথে ছোট্ট সংসার গড়ে তুলবে তা ব্যক্ত করেছিল খাতায়। পরির ধারণা ও সেখানকার, কিন্তু ওই মহিলা শুরুতে সব চুরমার করার কথা বলছে। এই জন্য ব্যথিত নয়নে জলে ভাসছে পরি। সায়ের কিছুক্ষণ পরীকে আলিঙ্গন করে নিজের দিকে ফেরালো। আপন হস্তে পরীর চোখ মুছে দিয়ে বলল, আপনি না সাহসী? আপনার মন না শক্ত? তাহলে এভাবে বাচ্চাদের মতো কাঁদছেন কেন? উনি কি বলে গেলেন? আমি কি সত্যি? মুখে হাত দিয়ে কথা আটকে দিল সায়ের। তারপর গালে আলতো করে হাত রেখে বলল, মানুষের কথায় নিজের চরিত্র বিচার করবেন না। নিজের মানসিকতাকে, নিজের চরিত্রকে দেখুন, জানুন। পরে কথায় চোখের জল ফেলবেন না, কষ্ট পাবেন না। উনি যদি মিথ্যে বলে থাকেন তাহলে আপনার আর আমার মাঝে কেন এত দূরত্ব বলুন? সেটা তো আমার জন্যই, তাই না? আমি পারি না কাউকে আপন করে নিতে, সেজন্য তো উনি আমাকে এসব বলে গেছেন। দ্বিতীয়বারের মতো পরীকে জড়িয়ে নিল সায়ের।
তার করা ভুলটা পরি নিজের মাথায় নিয়েছে। সায়ের ইচ্ছে করে দূরে রেখেছিল। আসলে রূপালীর কথাগুলো শোনার পর সায়ের ভেবেছিল সত্যি সে পরির যোগ্য নয়, তাই সে দূরে থেকেছে। কিন্তু পরি যে তাকে অতি সন্নিকটে চায় তা সায়েরের জানা ছিল না। সায়ের বলল, আমাকে ক্ষমা করুন পরিজান, ভুলটা আমারই। আমার থেকে আপনার দূরত্ব বাড়বে না কোনোদিন, কথা দিলাম। আমি দূরে থাকলেও আমার রুহু সবসময় আপনার কাছে থাকবে। পরি নিজেকে শক্ত করে ধরে সায়েরকে, কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি সম্পূর্ণ একা হয়ে যাব আপনি না থাকলে। আমাকে একা ফেলে কোথাও যাবে না। আমি শুধু ছোট্ট একটা সংসার চাই, এছাড়া আর কিছু চাই না। আপনি যা চাইছেন তাই হবে। এবার কান্না বন্ধ করুন। পরি কান্না থামলো, সায়েরকে ছাড়লো না, আষ্টে পিষ্টে ধরে রাখে। পরির এহেম কান্না দেখে সায়ের হেসে ফেলল, বলল, ছাড়বেন না আমাকে? আজকে থেকে কাজে যেতে হবে। আজকে যাওয়ার দরকার নেই, কাল থেকে যাইয়ের। কেন? আজকে আমার মন খারাপ, আপনি চলে গেলে মন আরও খারাপ হয়ে যাবে। আবারও হাসে সায়ের, আর একটু গভীরতার সাথে অলিঙ্গন করে পরীকে। সায়ের কিছু বলতে যাবে, তখনই খুশিনার গলার আওয়াজ ভেসে আসে। সায়ের পরি দুজনে তড়িঘড়ি করে দুপাশে সরে দাঁড়ায়। খুশিনা ঘরে এসে বলে, হ্যারে শেহরান, তুই নতুন বইরে লইয়া ফকিরে দিয়া ঝাড়া দিয়ান। সায়ের গলা খাকড়েই দিয়ে বলে, ফকির কেন? কেউ নজর পড়েছে? দোহাস না, ওই বেটি কি কইয়ে গেল, আমার ভালা ঠেকতেছে না। তুই বিকালে বৌরে রইলা উসমান ফকিরের কাছে যাস। আচ্ছা যাব, তুমি এখন যাও। তুই তো আড়তে যাবি কইলি, না যাবি না? আজকে না, কাল থেকে যাব। খুশি না মাথা নাড়তে নাড়তে চলে গেছো। সায়ের এবার পরীর কাছে এসে বলল, মন খারাপ যেন করতে না দেখি, বিকালে গ্রাম ঘুরতে নিয়ে যাব, দেখবেন ভালো লাগবে। ফুপু যে ফকিরের কথা বলল, কুসংস্কারে আমি বিশ্বাস করি না। আমি থাকলে আপনার উপর থেকে নজর কেটে যাবে। সায়ের পরীকে রেখে আড়তে যায়নি, ঘরে বসে পায়চারি করছে। সকালে নাস্তা সেরে তার কিছুক্ষণ পরে খুশিনার সাথে রান্না করতে গেল পরী। প্রতিদিন রান্না করতে করতে খুশিনা তার নিজের জীবন কাহিনী শোনায়। বিয়ের কয়েক বছর পর তার স্বামী মারা যায়। তার ছেলের বয়সে যখন 4, স্বামী গৃহে থেকে বঞ্চিত হয়ে সে বড় ভাই সাক্ষাৎ মানে সায়েরের বাবার কাছে আশ্রয় নেন। বাকি 3 ভাইয়ের বউদের কথায় খুশিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তারাই বা কী করবে? অভাবের সংসার নিয়ে নিজেরাই টানাপোড়েনে আছেন। সায়ের তখন 7 বছরের বালক। দুর্ভাগ্যবশত সায়েরের মা মারা যান এবং একই বছরে খুশিনার ছেলে পানিতে পড়ে মারা যায়। পুত্রশোক কাটাতে সায়েরকে তিনি নিঃসন্তানের মতো আগলে রাখেন, বড় করে তোলেন সায়েরকে। সেই থেকে সায়ের ফুপু ভক্ত। সাক্ষাৎ মারা যাওয়ার পর সায়ের নিজেই পরিবারের হাল ধরেন। কাজের জন্য দূর দেশে পাড়ি জমায়। প্রতি মাসে খুশিনার খরচ পাঠালেও সে আসে না। বছর 2 কি 3 বার আসে। তবে এখন খুশিনা ভীষণ খুশি। সায়ের এখন থেকে এখানেই থাকবে। সে প্রতিদিন সায়েরকে দেখতে পারবে, এতেই তিনি খুশি। পরি ফুপুর পাশে বসে বসে রান্না শিখছে। খুব মন দিয়ে কড়াইয়ের দিকে তাকাচ্ছে। রান্না তাকে শিখতে হবে। রান্না শেষ হতে ফুপু পরীকে গোসলে যেতে বলে। সিঁদুর রাঙা শাড়ি আর গামছা হাতে নিয়ে পরি কলপারে গেল। টিন দিয়ে চারিদিকে বেড়া দেওয়ায় বেশ সুবিধা হয়েছে। কলপারের দরজা খুলতে চমকে উঠতে পড়ি। সায়ের সবে নিজের গামছাটা দড়িতে রেখেছে। পরি বলে উঠল, আমি পরে আসবো। দাঁড়ান, আপনি আগে গোসল করুন, আমি পরে করব। না, আপনি আগে এসেছেন, আপনি আগে করুন। সায়ের পরে হাত টেনে ধরে ভিতরে এনে বলল, আমি বালতি ভরে দিচ্ছি, আপনি আগে গোসল করুন। পরে চুপচাপ দাঁড়িয়ে রইল। সায়ের কল চেপে বালতি ভরলো, তারপর চলে গেল। দরজা আটকে দিয়ে গোসল করে নেয় পরি। অতঃপর গায়ে শাড়ি জড়িয়ে ভেজা চুলে গামছা পেঁচিয়ে বাইরে আসে। ধোয়া শাড়িটা রোদে মেলতে দেয়। খোলা বারান্দায় বসে আছে সায়ের। সদ্য গোসল করা পরীকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। ফর্সা শরীর যেন লাল টুকটুকে একটু বেশি শোভা পায়। পানিতে শাড়ির কিছু অংশ ভিজে গেছে, সেখানে উন্মুক্ত দেখাচ্ছে। দৃশ্যটা সুমধুর লাগছে সায়েরের কাছে। অপলক দৃষ্টি মেলে সেদিকে তাকিয়েছে সায়ের। নিজের কাজ শেষ করে পরি এগুলো ঘরের দিকে। সায়েরকে এখনও বসে থাকতে দেখে বলল, আপনি এখন গোসলে যান, আমার হয়ে গেছে। কিন্তু আমার হয়নি। কি? আপনাকে দেখা। কি? পরি মৃদু চিৎকারে হুঁশ ফিরল সায়েরের। চটজলদি দাঁড়িয়ে বলল, কিছু না, আমি যাচ্ছি। দ্রুত পদে সায়ের প্রস্থান করলো। পরি কিছু বুঝলো না, চেষ্টা করলো না, কারণ নামাজের সময় পার হয়ে যাচ্ছে। বিকালে সূর্যের তেজ অনেকটা কমে গেছে। পশ্চিমে ডুবতে শুরু করছে উত্তপ্ত দিগম্বর। শীত কমতে শুরু করছে। আর কিছুক্ষণ পর বসন্ত এসে উকি দিবে। গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাবে। তখন প্রকৃতির আমেজটা অন্যরকম থাকবে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক দম্পতি, তারা আর কেউ নয়, সায়ের আর পরি। মন ভালো রাখার জন্য ঘোরাঘুরির প্রয়োজন, তাই পরীকে নিয়ে ঘুরিয়ে দেখছে সায়ের। নেকাবের আড়ালে থাকা পরীর চোখ দুটো সব দেখছে। পথে অনেকের সাথে কথা বলছে, পরীকে পরিচয় করে দিয়েছে। পরি নিজেও পরিচিত হয়েছে। তবে প্রথম সে এভাবে গ্রামে দেখতে বের হয়েছে। আগে সে রাতের অন্ধকারে গ্রাম দেখত, এখন দিনের আলোতে এই চারিদিক দেখতে ভালোই লাগছে। সন্ধ্যার আগে ফিরল ওরা। চম্পা বারান্দায় বসেছিল, সায়েরকে পরীর হাত ধরে আসতে দেখে নড়ে চড়ে বলে,
ওই হাতটা চম্পার ধরার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পরি ধরেছে। হেলেনা সারাদিন কাজ শেষ করে পুকুর থেকে গোসল করে আসলো। চম্পা ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে দৃষ্টি অনুসরণ করে সেও সায়রের দিকে তাকালো। ভেজা শরীরটা যেন জ্বলে উঠল ওনার। চম্পাকে ধমক দিয়ে বলল, সন্ধ্যার সময় এখানে কী করস? যা ঘরে যা। চম্পা উঠে দাঁড়ায়। আমার জীবন শেষ করে দিয়া এখন কথা কও তুমি? তোরে অনেক বড় ঘরে বিয়ে দিব, তুই সুখে হবি। ওই অতিমপালার আছে কি, আর তোরে দিব কি? চম্পা চাপা রাগ নিয়ে বলে, সুন্দর একখানা মন আছে তার, কিছু না দিতে পারলেও ভালোবাসা দিতে পারতো। তুমি আগে হিংসায় জ্বলতো, এখন আমি জ্বলি। চম্পার আগে ফুসতে ফুসতে ঘরের ভিতরে চলে গেল। হেনা মেয়েকে গালমন্দ করতে করতে কাপড় বদলাতে চলে গেল। বারবার মেয়ের মুখে শেহরান শেহরান শুনতে ভালো লাগে না তার। ছেলেটা এখন বিয়ে হয়েছে, তবুও তার নাম জপছে মেয়ে। মনে মনে সায়েরকে কটু কথা বলতে ভুলল না সে। সন্ধ্যার আসরে গল্প জমাচ্ছে খুশি না, তবে আজ তিনি পড়িয়া সায়েরের সাথে গল্প করছেন। এ কথা সে কথা বাজে বক বক করছেন। পরে গালে হাত দিয়ে তা শুনছেন। তার ফাঁকে ফাঁকে সায়েরের দিকে তাকাচ্ছেন। সায়ের চেহারা কেমন উদাস উদাস ভাব দেখে মনে বোঝা যাচ্ছে সে ফুপুর কথাতে মন বসাতে পারছে না। পরি ঠোঁট চিপে হাসলো। পাশের বাড়ির একজন মহিলা এলেন। খুশিনাকে উদ্দেশ্য করে বলল, ও ফুপু, তোমারে মায়ে কখন যাইতে কইছি, তুমি এখন বইয়া আছো? তারপর তিনি সায়ের আর পরির দিকে তাকিয়ে হেসে বলল, তুমিও না ফুপু? সেহরার নতুন বিয়ে করছে, কই গো একটু একলা সময় দিবা? তা না, আমি হইলে সন্ধ্যার পর দুজনের ঘরে তালা দিয়ে চলে যেতাম। মহিলার লাগামহীন কথাবার্তা শুনে গুটিয়ে গেল পরি। লজ্জায় অনুভূতি হতে মাথা নুইয়ে ফেলল। এখানকার মহিলারা নির্লজ্জ, সব কথা সরাসরি বলে দেয়, বড় ছোট দেখে না। খুশি না ধমকে বলল, মুখে লাগাম টান, আমার ভাইয়ের বেডা হয়, কথা কামাই কইস। উত্তরে মহিলাটি শুধু হাসলো। খুশি না ঘর থেকে বের হতে হতে পরীকে দরজা আটকে দিতে বলল। পরী উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল। আগের স্থানে এসে বসতে সাহের বলল, ওখানে বসেছেন কেন? আমার পাশে এসে বলুন, আমাদের তো এখন সময় কাটাতে হবে। সায়েরের মুখের হাসি থেকে পরী বুঝলো সে মজা করছে। পরশু থেকে কথা বলেনি, আজকে এসেছে সময় কাটাবে। পরী এসব ভাবতে ভাবতে পালঙ্কে গিয়ে বসে রুষ্ট চিত্তকণ্ঠে বলল, কাল সারাদিন তো এই কথা মনে ছিল না, এখন তো দূরে দূরে থাকছেন, এখন এসেছেন সময় কাটাতে? পরীর হাত টেনে কাছে এনে দুজনের দূরত্ব ঘুচিয়ে ফেলে সায়ের। কণ্ঠ খাদে নামিয়ে বলে, ক্ষমা তো চাইলাম পরিজান, আবারও চাইব না? থাক, এত ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, হাঁপিয়ে যাবেন। আপনাকে পাওয়ার জন্য দুনিয়ার সব অন্যায় নিজের ঘাড়ে নিয়ে হাজারবার ক্ষমা চাইতে আমি প্রস্তুত। পরিজান পর্ব 16। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো গল্পটা শুনবেন, আশা করি ভালো লাগবে।